টাকা দেন, ঢাকা যাবো, ঢাকা যাবো, টাকা দেন। এই মেজে ভাই, কি শুরু করছেন? চুপ করেন, আপনার সামনে যে দাঁড়ান। দাঁড়াও, প্রথম যে চাইছে এই নাও। খুশি তো? অনেক খুশি, অনেক খুশি। একদিকে সালাউদ্দিনের ওপর রহস্যময় হামলার পর সবাই বুঝতে শুরু করেছে এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। অন্যদিকে ঢালি বাড়ির সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নতুন টানাপোড়েন, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে কিছু লোভী মানুষ। তাহলে আজকের এপিসোডে কারা নতুন ফাঁদ পাচ্ছে, কে বন্ধুর মুখোশ পরে শত্রুর কাজ করছে, আর সালাউদ্দিন কি সত্যিই বড় কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছে? চলুন শুরু করা যাক সত্যের মৃত্যু নেই এপিসোড ৮৪ সম্পূর্ণ ড্রামা এক্সপ্লেন। এপিসোডের শুরুতেই দেখা যায় হামলার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সালাউদ্দিন। বাড়ির সবাই তাকে ঘিরে রেখেছে, কেউ তাকে সাহস দিচ্ছে, আবার কেউ কঠোরভাবে বলে দিচ্ছে এখন থেকে আর একা বাইরে যাওয়া চলবে না। বাড়ির বড়রা স্পষ্ট জানিয়ে দেয় আজ থেকে জগিং বন্ধ, প্রয়োজন হলে বাড়ির গ্যারেজেই ব্যায়াম করবে, কারণ তারা বিশ্বাস করে যে ঘটনা ঘটেছে সেটা আবারও ঘটতে পারে। সালাউদ্দিনের বাবা গভীর চিন্তায় পড়ে যান। তিনি বলেন, আমি তো বহুবার বাইরে গেছি, কখনো এমন হয়নি, কিন্তু সালাউদ্দিন বারবার কেন এমন বিপদে পড়ছে? এই প্রশ্ন শুনে পুরো ঘরের পরিবেশ বদলে যায়। আমিনাও বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করে। সে সালাউদ্দিনকে জিজ্ঞেস করে, ওই লোকগুলোকে কি আগে কখনো বাড়ির আশেপাশে দেখেছ? সালাউদ্দিন কোনো উত্তর দিতে পারে না, কিন্তু দর্শক বুঝতে পারে এটা আর সাধারণ ছিনতাই নয়, কারো না কারুর পরিকল্পনা খুব নিখুঁতভাবে কাজ করছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে আমিনা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে। সে জানায় খালাম্মা নাকি বলেছেন ঢালিবাড়ির ২টি বাড়ি আর ৪টি দোকানের মধ্যে অর্ধেক সালাউদ্দিনের নামে লিখে দিতে চান, অর্থাৎ একটি বাড়ি এবং ২টি দোকান। কথাটা শুনে সালাউদ্দিন অবাক হয়ে যায়। সে বলে, আমাকে তো কিছুই বলেননি। এরপর খুব শান্তভাবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে, সম্পত্তি পেলে ভালো, না পেলেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু কথা দিয়ে কথা না রাখলে কষ্ট লাগে। এই সংলাপটি আবারও প্রমাণ করে সালাউদ্দিনের কাছে সম্পদের চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। আমেনা সঙ্গে সঙ্গে স্বামীকে থামিয়ে দেয়। সে বলে, এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবে না, তুমি কোনোদিন সম্পত্তির লোভ করনি, আজও করবে না। এরপর সে স্পষ্ট জানিয়ে দেয় যদি সত্যিই কাউকে কিছু নাও দেওয়া হয় তবুও তাদের জীবন থেমে থাকবে না। আমেনার এই কথায় বোঝা যায় সে স্বামীর আত্মসম্মানকে সম্পদের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়। এই আলোচনার পর সালাউদ্দিন হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বলে, যদি এমনই হয় তাহলে আর এখানে থাকার দরকার নেই, ২-১ দিনের মধ্যেই আমরা গ্রামে ফিরে যাব। এই সিদ্ধান্ত শুনে আমিনা কিছুটা চুপ হয়ে যায়, কারণ সে জানে সালাউদ্দিন কখনো লোভের জন্য কোথাও থাকে না। যেখানে সম্মান নেই সেখানে থাকারও প্রয়োজন নেই। অন্যদিকে ঢালি বাড়িতে সবাই আলাউদ্দিনকে নিয়ে চিন্তিত। কয়েকদিন ভালো থাকলেও আবার সে অস্বাভাবিক আচরণ শুরু করেছে। ছোট ভাই বলে, এখনই ভালো ডাক্তার দেখানো দরকার, অসুখ বাড়ার আগেই চিকিৎসা শুরু করা উচিত। কিন্তু মা জাহেদা বেগম কোনোভাবেই রাজি হন না। তিনি আবেগ নিয়ে বলেন, আমার ছেলেকে আমি কোথাও পাঠাতে পারবো না, যদি কেউ ওকে কষ্ট দেয়। একজন মায়ের এই অসহায় ভালোবাসা সত্যিই আবেগ ছুঁয়ে যায়। এরপর গল্পের ফোকাস চলে যায় মঈন ও মিমের দিকে। তারা ঢাকায় বড় ভাইয়ের বাড়ি ঘুরে এসে গ্রামের সবাইকে শহরের জীবন সম্পর্কে বলতে থাকে। মিম উত্তেজিত হয়ে বলে, বড় বড় বিল্ডিং, গ্যারেজ ভর্তি গাড়ি, ঘরে ঘরে এসি, উন্নত স্কুল, হাসপাতাল, সুপারমার্কেট, সব কিছু যেন স্বপ্নের মতো। সে আরও জানায় এমন বাড়ি থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা ভাড়াও পাওয়া যায়। এই কথাগুলো শুনে গ্রামের মানুষের চোখেও ঢাকার স্বপ্ন আরও বড় হয়ে ওঠে। এদিকে দর্শক বুঝতে শুরু করে একদিকে সালাউদ্দিনকে ঘিরে রহস্যময় হামলা, অন্যদিকে সম্পত্তির ভাগাভাগি আর আলাউদ্দিনের অসুস্থতা, সব কিছু যেন ধীরে ধীরে একই সুতোয় গাঁথা হচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যারা আড়াল থেকে এই খেলাটা খেলছে তারা এখনও নিজেদের পরিচয় প্রকাশ করেনি। এদিকে ঢালিবাড়িতে আলাউদ্দিনের অসুস্থতা নিয়েই চলছে সবার আলোচনা। জাহেদা বেগম ছেলের এই অবস্থা দেখে ভীষণ ভেঙে পড়েছেন। সবাই যখন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে তখনও একজন মা হিসেবে তিনি ভয় পাচ্ছেন। তার ধারণা পাগলের ডাক্তাররা ছেলেকে মারধর করবে কিংবা বিদ্যুতের শক দেবে,
তাই কোনোভাবেই তিনি আলাউদ্দিনকে হাসপাতালে পাঠাতে রাজি নন। অন্যদিকে ছোট ভাই বোঝানোর চেষ্টা করে রোগ যত বাড়বে পরে সামলানো তত কঠিন হবে, কিন্তু মায়ের ভালোবাসার কাছে সব যুক্তিই যেন হার মেনে যায়। অন্যদিকে আলাউদ্দিন বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু সবাই জানে সে এখন বাইরে বের হলে বিপদ হতে পারে। তাই জহির একটি নতুন পরিকল্পনা করে। সে বলে আলাউদ্দিন বাইরে যাবে ঠিকই, তবে পাগলের অভিনয় করেই যাবে। এতে কেউ সন্দেহ করবে না, আবার সে কিছুটা ঘুরেও আসতে পারবে। এদিকে শুরু হয় আরও বড় ষড়যন্ত্র। উকিল মনসুরের সঙ্গে যোগাযোগ করে আকবর। সে জানায় জাহেদা বেগম তাকে জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। নিজের স্বার্থ উদ্ধার করতে এবার সে জাহেদা বেগমের বিরুদ্ধে মাঠে নামতে চায়। মনসুরও রাজি হয়ে যায়, কারণ তারও প্রতিশোধ নেওয়ার সুযোগ দরকার। অন্যদিকে মিম ফোন করে আমিনাদের খোঁজ খবর জানায়। আমিনার শ্বশুর শাশুড়িও শুনে খুব খুশি হন যে সালাউদ্দিন ও আমিনা এখন সুখে শান্তিতে আছে। তারা বিশ্বাস করেন এত কষ্ট, অপমান আর সংগ্রামের পর আল্লাহ তাদের এই সম্মান দিয়েছেন। কিন্তু এখানেই লেখক একটা গুরুত্বপূর্ণ বার্তা দেন। যারা ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখে শেষ পর্যন্ত সফলতা তাদের কাছেই আসে। ঠিক সেই সময় আবারও ঘটে আরেকটি ভুল। আতিয়া জহিরকে সঙ্গে দিয়ে আলাউদ্দিনকে বাইরে পাঠিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে জাহেদা বেগম ভীষণ রেগে যান, কারণ আগেও একবার এমন ভুলের কারণেই বড় বিপদ হয়েছিল। পরে আতিয়া নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। শেষ পর্যন্ত জাহেদা বেগম জহিরকে ফোন করে কড়া নির্দেশ দেন, এক মুহূর্তের জন্যেও যেন আলাউদ্দিনকে চোখের আড়াল না করা হয়। গল্প এবার এমন এক মোড় নেয় যেখানে একদিকে চলছে অভিনয় আর অন্যদিকে তৈরি হচ্ছে নতুন ষড়যন্ত্র। জহির আলাউদ্দিনকে নিয়ে গ্রামের রাস্তায় বের হয়, তবে শর্ত একটাই, পুরো সময় তাকে পাগলের অভিনয় করতে হবে। আলাউদ্দিনও অভিনয় শুরু করে, মুখে একটাই কথা, টাকা দেন, ঢাকা যামু, টাকা দেন। রাস্তার মানুষজনও তাকে সত্যিই মানসিক ভারসাম্যহীন মনে করে টাকা দিতে শুরু করে। বাইরে থেকে পুরো ঘটনাটা হাস্যকর মনে হলেও জহিরের উদ্দেশ্য একটাই, আলাউদ্দিনের আসল পরিচয় যেন কেউ বুঝতে না পারে। এদিকে গ্রামের এক মেম্বারের সঙ্গে দেখা হয় তাদের। মেম্বার আলাউদ্দিনকে কিছু টাকা দেন, কিন্তু কথার মাঝেই আলাউদ্দিন এমন একটি তথ্য বলে ফেলে যা শুনে জহিরও অবাক হয়ে যায়। সে ইঙ্গিত দেয় উকিল মনসুর আর জাহেদা বেগমের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। অন্যদিকে জহির গোপনে গিয়ে সব খবর জানায় আকবরের কাছে। আকবর তখন নতুন পরিকল্পনার কথা জানায়। সে বলে আগের পরিকল্পনা বাদ, এবার পুরো খেলাটা ঘুরবে সুরাইয়াকে কেন্দ্র করে। তার পরিকল্পনা খুবই বিপজ্জনক। প্রথমে সুরাইয়া তার সৌন্দর্য আর ব্যবহার দিয়ে মুগ্ধকে প্রেমের ফাঁদে ফেলবে। এরপর ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে সম্পত্তির নিয়ন্ত্রণ মুগ্ধের হাতে চলে আসে, আর সঠিক সময়ে সেই মুগ্ধকেই ব্ল্যাকমেল করে সব সম্পত্তি নিজেদের নামে ফিরিয়ে নেওয়া হবে। এদিকে ঠিক সেই সময় উকিল মনসুর আবার হাজির হয় জাহেদা বেগমের বাড়িতে। সে 2 বিঘা জমির দাবি তোলে, কিন্তু জাহেদা বেগম স্পষ্ট জানিয়ে দেন আগে যে 10 লাখ টাকা দেওয়া হয়েছে সেটাই তার প্রাপ্য, জমির কথা এবার ভুলে যেতে হবে। মনসুর বুঝতে পারে জোর করে কিছু আদায় করা সম্ভব নয়, তাই আপাতত শান্ত থাকার অভিনয় করে। কিন্তু যাওয়ার আগে সে এমন একটি কথা বলে যা জাহেদা বেগমের মনে আরও বড় স্বপ্ন জাগিয়ে তোলে। সে বোঝায় ঢাকায় জমির দাম কয়েক বছরের মধ্যেই দ্বিগুণ হয়ে যায়, আর যদি সেখানে বাড়ি তৈরি করা যায় তাহলে প্রতি মাসে লাখ লাখ টাকা ভাড়া পাওয়া সম্ভব। এই কথাগুলো জাহেদা বেগমকে আরও বেশি উৎসাহিত করে ঢাকায় বাড়ি করার সিদ্ধান্তে। কিন্তু দর্শকরা বুঝতেই পারছেন, একদিকে যখন সবাই নতুন স্বপ্ন বুনছে, অন্যদিকে সেই স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র তৈরি হচ্ছে। আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে সালাউদ্দিন, মুগ্ধ এবং সুরাইয়া। গল্পের শেষ অংশে একের পর এক ঘটনা এমনভাবে সামনে আসে যা পরবর্তী পর্বের জন্য দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। এদিকে সালাউদ্দিন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। গরম পানি দিয়ে গোসল করার পর তার শরীর কিছুটা ভালো লাগে। তখন আমিনা তাকে জিজ্ঞেস করে সেদিন আসলে কি হয়েছিল। সালাউদ্দিন জানায় কিছুই বুঝে ওঠার আগেই কয়েকজন লোক তার নাক মুখে মলম জাতীয় কিছু লাগিয়ে অজ্ঞান করে দেয়। তখন আমিনা বুঝতে পারে সালাউদ্দিন সম্ভবত মলম পার্টির খপ্পরে পড়েছিল। আমিনা তখনই কঠোর সিদ্ধান্ত নেয়,
এখন থেকে সালাউদ্দিন আর একা কোথাও যেতে পারবে না, প্রয়োজন হলে সে নিজেই সঙ্গে যাবে। ঠিক এমন সময় বাড়িতে হাজির হয় সুরাইয়া। সালাউদ্দিন প্রথমে ভয় পেয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় এই মেয়েটিই একদিন চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বিপদে ফেলেছিল। তাই সুরাইয়াকে দেখে সে মুহূর্তের জন্য উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু পরে জানতে পারে সে আজ পড়াতে নয়, বরং সালাউদ্দিনের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে এসেছে। সালাউদ্দিন নিজের রাগ চেপে রাখে, কারণ সে বুঝতে পারে এখন কোনো ঝামেলা করলে পুরো বিষয়টি পরিবারের সামনে প্রকাশ হয়ে যাবে। অন্যদিকে আলাউদ্দিনের অভিনয় এখনও চলছে। সে গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে বলছে, টাকা দেন, ঢাকা জামু, টাকা দেন। এই অবস্থা দেখে গ্রামের অনেকেই সত্যি বিশ্বাস করতে শুরু করে আলাউদ্দিনের মানসিক সমস্যা আরও বেড়ে গেছে। ঠিক তখনই একজন শুভাকাঙ্ক্ষী পরামর্শ দেন আলাউদ্দিনকে দ্রুত ঢাকায় নিয়ে গিয়ে একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসা করানো উচিত। প্রথমে জাহেদা বেগম রাজি না হলেও সবার বোঝানোর পর অবশেষে তিনি সম্মতি দেন। তিনি সিদ্ধান্ত নেন পরদিন আলাউদ্দিনকে ঢাকায় পাঠানো হবে চিকিৎসার জন্য। কিন্তু এখানেই শেষ নয়। এদিকে আকবর আর তার সহযোগীরা নতুন ষড়যন্ত্র নিয়ে আবারও বসে। তারা বুঝতে পারে আগের পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি, তাই এবার আরও সতর্কভাবে চাল দিতে হবে। তাদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক ঢালি পরিবারের সম্পত্তি নিজেদের দখলে নেওয়া। অন্যদিকে জাহেদা বেগম এখনও ঢাকায় বাড়ি করার স্বপ্নে বিভোর। তিনি বিশ্বাস করেন এই সিদ্ধান্তই তাদের পরিবারের ভবিষ্যৎ বদলে দেবে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি, যেখানে একদিকে নতুন স্বপ্ন তৈরি হচ্ছে, অন্যদিকে সেই স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য শত্রুরা আরও বড় ফাঁদ তৈরি করছে। এখন দেখার বিষয়, আলাউদ্দিনের চিকিৎসা কি সত্যিই তাকে সুস্থ করে তুলবে? সুরাইয়া কি সত্যিই মুগ্ধকে প্রেমের ফাঁদে ফেলতে পারবে? আকবর ও মনসুরের নতুন ষড়যন্ত্র কি সফল হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সালাউদ্দিন কি সময় থাকতে সব সত্য জানতে পারবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্বে। বন্ধুরা, আজকের এপিসোডে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে জানান আপনার মতে সবচেয়ে বড় ষড়যন্ত্রের পেছনে আসলে কী রয়েছে। আর এমনই নতুন নতুন বাংলা নাটকের বিস্তারিত এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।